মোহাম্মদপুরে অনুমোদনহীন আবাসন প্রকল্প, অপরাধ নিয়ন্ত্রণে অপরিকল্পিত ঘনবসতিকেই দুষছেন পরিকল্পনাবিদরা। মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগে স্বস্তি, প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনার পরামর্শ। কিন্তু সরকারের পলিসি এবং নীতি নির্ধারকরা যারা আছেন তারা ঘোষণার মধ্যে না রেখে যদি এটা বাস্তবায়ন করেন তাহলে সেটাই হবে জাতির পথ। এবং প্রাথমিক চুক্তি নিয়ে আপাতত সুইজারল্যান্ডে বৈঠকে বসছে না যুক্তরাষ্ট্র ইরান। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে হরমুজ, কমেছে তেলের দাম। আমন্ত্রণ, চ্যানেল 24-এর দুপুর 1টার খবরে শুনছিলেন সিলোন ফ্যামিলি ব্লেন্টি সংবাদ শিরোনাম, সাথে আছি শাকিল আহমদ। মোহাম্মদপুর রাজধানীর আলোচিত এক এলাকা। ৪৫ বছরে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা অবকাঠামোয় বদলে গেছে এখানকার চিত্র। রাজুকের অনুমোদন ছাড়াই গজিয়ে উঠছে একের পর এক হাউজিং প্রকল্প। অপরাধ বাড়ার পেছনে অনিয়ন্ত্রিত বসতিকেই দুষছেন পরিকল্পনাবিদরা। ফাহাদ আল কাদরির ছবিতে আশরাফুল আলম আকাশের রিপোর্ট। আশির দশকের মোহাম্মদপুর। ঢাকার বুকে সময়ের হাত ধরে বদলে যাওয়া এক আলোচিত জনপদ, যেখানে জনাকীর্ণ জনজীবন আর এলোপাথারি বসতির মাঝে জননিরাপত্তা সুদূর পরাহত। ফলে দিনে দুপুরে ডাকাতি, ছিনতাই আর হত্যার মতো অপরাধের শিকার হওয়াটা এখানে এক নিদারুণ বাস্তবতা। রাত হলে আমরা বাইরে বের হতে একটু অ্যাটলিস্ট গলির রাস্তাগুলো আমরা অ্যাভয়েড করি আর কি। এমনকি দিনের বেলায় তো অনেক জায়গায় অনেক চুরি ছিনতাই এসব হয়। পুলিশকে ফোন দিয়েও তেমন একটা উপকার হয় না, আপনার পুলিশ আসে লেট করে। অথচ ৮ বর্গ কিলোমিটার আয়তনের এই এলাকায় ৬ লাখের বেশি মানুষের জন্য নিরাপত্তায় আছে মাত্র ১৫০ পুলিশ সদস্য। এখানে সমস্ত অপরাধের কেন্দ্রবিন্দু আসলে বস্তি কেন্দ্রিক। আর বড় সমস্যা, আমি মনে করি বড় সমস্যা আমাদের একটা বিআরই ক্যাম্প। আমরা প্রতিনিয়ত চেষ্টা করতেছি এই সীমিত জনবলকে সুষম বন্টনের মাধ্যমে আমরা প্রতিনিয়ত চেষ্টা করতেছি। আমরা দিনে রাত্রে আমরা ২২টা আমরা কিন্তু মোবাইল টিম আমরা এই পুরা এলাকাতে আমরা কর্ডন করে নিচ্ছি। সাম্প্রতিক বছরগুলোতে মোহাম্মদপুরে তৈরি করা হয়েছে বেশ কয়েকটি আবাসিক এলাকা, যেমন বছিলা গার্ডেন সিটি, কাদেরাবাদ হাউজিং, ঢাকা উদ্যান কিংবা চাঁদ উদ্যান। স্থানীয়দের অভিযোগ, এসব জায়গাতেই বেশি আনাগোনা অপরাধীদের। অথচ শত শত আকাশচুম্বী দালান নির্মাণ করলেও নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলেনি হাউজিং কোম্পানিগুলো। সোশ্যালি কিছু রেসপন্সিবল রিপ্রেজেন্টেটিভ, থানা, র্যাব, এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তি, এদেরকে নিয়ে কোনো প্ল্যাটফর্ম নাই। হাউজিং যেহেতু ভূমি নিয়েই ব্যবসা, তাহলে ভূমি নিয়ে দ্বন্দ্বটা তো আগে থেকেই হয়ে আসা। যদিও ঢাকার বিভিন্ন আবাসিক এলাকায় বাসিন্দাদের উদ্যোগে নেওয়া হয়েছে নিরাপত্তামূলক নানা ব্যবস্থা, যেমন ১৫০০ সিসি ক্যামেরা স্থাপন করেছে গুলশান সোসাইটি। এছাড়া রাতে পাহারার জন্য থাকে নিজস্ব টহল টিম। বাসিন্দাদের নিজেদের অর্থায়নে করা সিসিটিভি ক্যামেরা প্রতিটা রাস্তায় আছে, অর্থাৎ এখানে যে কোনো ক্রাইম হলে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ধরে ফেলতে পারি। ক্যামেরাগুলো যদি চলে, মানুষ বুঝে যে এখানে চুরি করে পাওয়া যাবে না। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বলছে, অনুমোদন ছাড়াই মোহাম্মদপুরে গজিয়ে উঠেছে অনেক হাউজিং। এই হাউজিংগুলোর এজ এ হাউজিং কোনো অনুমোদন নাই। কাজেই এই জায়গাগুলোতে আমরা কিন্তু প্রচুর মোবাইল কোড, দেখছেন আপনারা, মোবাইল কোড করছি, মিটার কেটে নিয়ে আসছি। কিন্তু হয় কি, আপনি কতদিন সামলাবেন? আমি বিদ্যুৎ মিটার নিয়ে আসতেছি, উনি আরেক দিকে একটা চড়াই মিটার লাগাচ্ছে। অনেক ঘনবসতি, এটা কি সিটি কর্পোরেশনের কোনো দায় নেই? অবশ্যই দায় আছে, দায় থাকবে না কেন? সেই কারণে আমি বারবার বলছিলাম, একটা সিটি থাকবে একটা আমব্রেলার নিচে। এটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এই সমন্বয় করে কাজ করাটা কঠিন হয়ে যাবে। নগর পরিকল্পনাবিদের মতে, জনজীবন নিরাপদ করতে হলে পুরো শহরকে দেখতে হবে এক দৃষ্টিতে। গুলশান, বনানী কিংবা মিরপুর, মোহাম্মদপুরের মধ্যে বৈষম্য না করে নগরকে সাজাতে হবে একই পরিকল্পনায়। যখনই অভিযান হচ্ছে, অভিযানগুলো অনেক সময় এক পেশে হয় বা এটা জাস্ট সিজনাল। রাষ্ট্র চাইলে পুরো এই মোহাম্মদপুর এলাকাকেও অপরাধমুক্ত করা সম্ভব, কিন্তু তার সাথে কমিউনিটি সংযোগ লাগতে হবে, কারণ এই এলাকাগুলোর জন্য কমিউনিটি ভিত্তিক একটা সমাজ থাকে। নিরাপত্তা নিশ্চিত না করে ঢাকার ভেতরে আর কোনো নতুন আবাসিক প্রকল্প যাতে গড়ে না ওঠে, সেদিকে কঠোর নজর রাখার পরামর্শ নগর পরিকল্পনাবিদের। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। ৪ মাস আগে হাতকড়া পরিয়ে যে চাঁদাবাজকে নিয়ে মোহাম্মদপুরে মাইকিং করেছিল পুলিশ,
জামিনে বেরিয়েই আবারও অপরাধে জড়িয়েছে সেই ফারুক। সবশেষ কেরানীগঞ্জে একটি কুরিয়ার সার্ভিসে চাঁদার দাবিতে 5টি গাড়ি ভাঙচুর করে আবারও আলোচনায় এসে কাজী ফয়সালের রিপোর্ট। ফারুক এই যে দোকানে চাঁদাবাজি করতে গিয়ে ভাইরাল হয়ে গেছিল, দেখছেন সবাই? ভিডিও দেখছেন না সব নিউজ চ্যানেলে? আজকে দেখছি ধরা পড়ছে, এই চাঁদাবাজ ধরা হয়েছে। এই চাঁদাবাজ রাজধানীর বছিলায় সিলিন্ডার গ্যাস বিক্রি করে এমন একটি দোকানে চাঁদাবাজির অভিযোগে 4 মাস আগে গ্রেপ্তার হয় ফারুক ওরফে কাল্লা ফারুক। পরে অপরাধীদের হুঁশিয়ার করতে এভাবেই হাত কড়া পরিয়ে এলাকায় মাইকিং করে পুলিশ। অথচ কিছুদিন পর জামিনে বের হয়েই আবারও স্বরূপে ফিরেছে সে। এবার তার অপরাধের থাবা পড়েছে কেরানীগঞ্জের ঘাটাচরের একটি বেসরকারি কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউসে। বুধবার রাতে সহযোগীদের নিয়ে সেখানে প্রবেশ করে 40 জনের চাকরি দিতে এবং ওই প্রতিষ্ঠানের ভাঙারি জিনিসপত্র তার কাছে বিক্রির শর্ত দেয় ফারুক। আর এই অনৈতিক দাবি মানতে সময় দেয় মাত্র 1 ঘন্টা। গতকালকে তার ডিমান্ড ছিল তার 40টা ড্রাইভারের করে দিতে হবে আমাদের ভাঙারি মাল ওর মাধ্যমে বেচতে হবে। প্রতিষ্ঠানটির তাৎক্ষণিক সিদ্ধান্ত না পেয়ে বছিলা ব্রিজের কাছে কুরিয়ারের গাড়িগুলিতে অতর্কিত হামলা চালায় ফারুক গ্যাংয়ের সদস্যরা। ইট নিক্ষেপ করে ভেঙে ফেলা হয় অন্তত 5টি কাভার্ড ভ্যানের গ্লাস। তবে এ বিষয়ে আতঙ্কে ক্যামেরার সামনে কথা বলতে চান না কুরিয়ার সার্ভিসটির কর্মীরা। পুলিশ জনসম্মুখে হাতকড়া পরিয়ে ঘোরানোর পরও ফারুকের এমন দুর্ধর্ষ আচরণে চরম আতঙ্কে ভুক্তভোগীরা। পুলিশ ও র্যাব বলছে অপরাধীদের ধরতে কাজ করছেন তারা। অপরাধ সংগঠিত হয়েছে, সেখানে চাক্ষুষ প্রমাণ, সিসিটিভি ক্যামেরার ফুটেজ, তথ্য প্রমাণ আছে। আমাদের যে প্রযুক্তিগত যে তথ্যগুলো সেগুলো আছে, এগুলোই আমাদের জন্য যথেষ্ট, কাজ করার জন্য যথেষ্ট। তো সেগুলোকে নিয়ে আমরা আমাদের কাজকর্ম চালিয়ে যাই। মাসের পর মাস মানে সকল প্রকারের কৌশল প্রয়োগ করে ধরলাম। পুরো বাংলাদেশে সে ভাইরাল, বাংলাদেশ ছাড়া বিদেশেও তার নাম চলে গেল যে মোহাম্মদপুরে বিরাট একজন চাঁদাবাজ ধরা হয়েছে। এবং তাকে কিন্তু ওই যখন ধরে নিয়ে এসে থানা পর্যন্ত আমরা নিয়ে আসলাম, এই সময়ের ভিডিও ভাইরাল বাংলাদেশে, বিরাট চাঁদাবাজ। সেই লোক বের হয়ে এসেই অল্প কিছুদিন ছিল জেলে, বের হয়ে এসেই গতকালকে আবার বড় ধরনের চাঁদাবাজি করছে। কেবল গ্রেপ্তারের মহড়া নয়, এ ধরনের পেশাদার অপরাধীদের ক্ষেত্রে জামিনের বিষয়ে সংশ্লিষ্টদের আরও কঠোর হওয়ার দাবি ব্যবসায়ীদের। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে কাঁটা তারের বেড়া স্থাপন করবে সরকার, এমন খবরে স্বস্তিতে সীমান্ত এলাকার মানুষ। তাদের দাবি রোহিঙ্গা অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধ এবং সন্ত্রাসীদের অবাধ চলাচল ঠেকাতে কাঁটা তার খুবই জরুরি। একই সাথে সীমান্ত ব্যবস্থাপনাকে প্রযুক্তি নির্ভর করে ঢেলে সাজানোর পরামর্শ বিশ্লেষকদের। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত দেশের সবচেয়ে আলোচিত আন্তর্জাতিক সীমান্ত। বান্দরবন থেকে কক্সবাজারের টেকনাফ পর্যন্ত যার দৈর্ঘ্য 271 কিলোমিটার। এই সীমান্ত নিয়ে আলোচনার বড় কারণ রোহিঙ্গা অনুপ্রবেশ, ইয়াবা ও অস্ত্র চোরাচালান এবং সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর অবাধ চলাচল। ফলে নানা ঘটনা প্রতিনিয়ত ঘটছে দেশের দক্ষিণ পূর্বের এই সীমান্তেই। উপারে সংঘাতের কারণে এই সীমান্ত এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ। তবে এত দীর্ঘ সীমান্ত হলেও তা এক প্রকার অরক্ষিত, কেননা উপারে মিয়ানমার বেশিরভাগ এলাকায় কাঁটাতার দিলেও উন্মুক্ত বাংলাদেশ অংশ। ফলে বহুমুখী অপরাধ এবং সার্বিক পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয় বিজিবিকে। নিরাপত্তা সংকটে পড়েছে সীমান্তবর্তী বাসিন্দারাও। বিজিবির যে স্বল্প ম্যান পাওয়ার, ওই ম্যান পাওয়ার দিয়ে আসলে এত বড় 271 কিলোমিটার এত বড় বর্ডার নিয়ন্ত্রণ করা অনেকাংশেই অসম্ভব। কাঁটাতারের বেড়া না থাকাতে ওপেন যে সীমান্ত, এই সীমান্ত দিয়ে প্রতিনিয়ত চোরাচালান, এখান থেকে আমাদের যে মূল্যবান জিনিসপত্র, সিমেন্ট, রড, তেল, ওষুধ পাচার হয়ে যায়। এবং মায়ানমার থেকে আসে মাদক। দীর্ঘদিন পরে হলেও সরকার যে উদ্যোগ নিয়েছে সেটা যদি আদতে মৌখিকভাবে না বলে যদি কার্যকর পদক্ষেপ নেয়, তাহলে শুধু কক্সবাজার নয়, বাংলাদেশের সাথে পুরো বাংলাদেশের একটু উপকৃত হবে। তবে দীর্ঘদিন পর হলেও আসার কথা এবার এই সীমান্তে বসবে কাঁটাতার। গত বুধবার সংসদে এমন ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এটাকে সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ উদ্যোগ বলছেন বিশ্লেষকরা। একই সাথে তাদের পরামর্শ, কাঁটাতারের বেড়ার পাশাপাশি সীমান্ত ব্যবস্থাপনায় প্রযুক্তি নির্ভর নজরদারি, কার্যকর গোয়েন্দা তৎপরতা এবং জনসচেতনতা বাড়ানো জরুরি। মাদক ঢুকে পড়ছে, রোহিঙ্গারা অবাধে যাতায়াত করতে পারছে, মানব পাচার,
চোরাচালান সব কিছু যেভাবে বৃদ্ধি পেয়েছে, অন্ততপক্ষে কাঁটাতারে বেড়া নির্মাণ হলে কিছুটা হলেও এটা রোধ হবে। অরক্ষিত একটা সীমান্তবর্তী এলাকা যদি আমাদের কাস্টডিতে মধ্যে চলে আসে বা আমরা যদি সেটা একচ্ছত্রভাবে এনজয় করতে পারি, তাহলে তো নাগরিকের জন্য একটা বিশাল সুখবর। আমরা তো আশা করি এটা বাস্তবায়ন হোক, কিন্তু সরকারের পলিসি এবং নীতি নির্ধারকরা যারা আছেন তারা ঘোষণার মধ্যে না রেখে যদি এটা বাস্তবায়ন করেন তাহলে সেটাই হবে জাতির প্রত্যাশা। অবশ্য এর আগের সরকারগুলো বিভিন্ন সময়ে কাঁটাতারের বেড়া বসানোর কথা বললেও বাস্তবে তা হয়নি। তাই এবার বিষয়টি দ্রুত বাস্তবায়নের তাগিদ স্থানীয়দের। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার। যুক্তরাষ্ট্রের ক্যানসাসে বিশ্বকাপ ম্যাচে যাওয়ার সময় আর্জেন্টিনা সমর্থকদের বহনকারী উবার গাড়িতে গুলিবর্ষণ হয়েছে। এতে একজন নিহত এবং আরও 4 জন আহত হয়েছেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ দেখতে যাচ্ছিলেন ওই সমর্থকরা। এ সময় আরেকটি গাড়ি পাশে এসে দুবার গুলি করে। এতে হতাহতের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে এই হামলার সঙ্গে ম্যাচ বা টুর্নামেন্টের কোনো যোগসূত্র নেই। সন্দেহভাজন হিসেবে 22 বছর বয়সী একজনকে চিহ্নিত করা হয়েছে। তাকে ধরতে চলছে অভিযান। 10 দিন আগে ইংল্যান্ডের বিশ্বকাপ বেস ক্যাম্প থেকে মাত্র 4 মাইল দূরে আরেকটি গুলিবর্ষণে 9 জন মারাত্মকভাবে আহত হন। 23শে জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। এদিন যে কোনো ধরনের মিছিল বা সমাবেশের চেষ্টা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার SN নজরুল ইসলাম। এ সময় অস্ত্র ও গুলিসহ ওয়ারির শীর্ষ সন্ত্রাসী সজল ওরফে অটো সজল সহ 3 সহযোগীকে গ্রেফতারের তথ্য জানান তিনি। সজলের কাছ থেকে 2টি আগ্নেয়াস্ত্র এবং 77 রাউন্ড গুলি ও হেরোইন উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে আগ্নেয়াস্ত্র 2টি পুলিশের লুট হওয়া অস্ত্র। সজলের বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ মোট 11টি মামলা রয়েছে। গেল মার্চে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের গুলি করেছিল একদল সন্ত্রাসী। সে সময় 3 জনকে 3টি অস্ত্রসহ গ্রেফতার করেছিল পুলিশ। পুলিশ বলছে সেই অস্ত্রের যোগানদাতাও ছিল এই সজল। একটি পরিবহনের লেবার হিসেবে কাজ করা সজল একজন দুর্ধর্ষ সন্ত্রাসী বলে দাবি করছে পুলিশ। দর্শক, এবারে সীমান্ত পরিস্থিতির খবর জানবো। লালমনিরহাট থেকে যোগ দিয়েছেন মাহফুজ বকুল। বকুল, জানাবেন সবশেষ পরিস্থিতি আমাদেরকে। শাকিল, লালমনিরহাটে যে পুশিনের তৎপরতা গত 5 জুন শুরু হয়েছিল, এখন কিন্তু সেই তৎপরতা অনেকটাই নেই। আমরা ধারণা করছি যে গত 8 থেকে 11 জুন নয়াদিল্লিতে যে ভারতের এবং বাংলাদেশের যে সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালকদের মধ্যে যে বৈঠক হয়েছে, সীমান্ত বৈঠক, সেখানে বাংলাদেশের ভারতের সীমান্তে অবৈধ পুশিন, চোরাচালান, মাদক চোরাচালান, গুলি বিনিময় সহ বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়েছে দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে। এবং তারপর থেকে কিছুটা আমরা শান্ত অনুভব করছি লালমনিরহাটের সীমান্ত। তবে কিছু কিছু জায়গায় কিন্তু হুট করে রাত্রিবেলা তথ্য পাওয়া যায় যে আজকে পুশিনের চেষ্টা করা হতে পারে, কিছুটা সরগরম পরিস্থিতি তৈরি হয়, বিজিবির নজর বাড়ায়, এলাকাবাসী নজর বাড়ায়, এভাবে কিন্তু চলে। একটু মজার বিষয় বলি, সীমান্তের লালমনিরহাটের সীমান্তে 2 জায়গায় কিন্তু কাঁটাতারের বেড়া নেই, কিন্তু ভারতীয় বিএসএফ কিন্তু চেষ্টা করে সব জায়গা দিয়েই পুশিন করবার চেষ্টা করবার। এবং তারা আসলে যখন পুশিন করে তখন রাত্রিবেলা তাদের যে ফ্ল্যাশ লাইট তাদের যেটা দখলে আছে সেটি কিন্তু বন্ধ করে দেয়। আর বন্ধ করে দেওয়ার সাথে সাথে কিন্তু সীমান্তবাসী টের পেয়ে যায় যে পুশিন করবার চেষ্টা করা হতে পারে। গতকালকে কিন্তু পাটগ্রামের কালীরহাটে এরকম একটি ঘটনা ঘটেছে। আমরা তথ্য পেয়েছি 3 জনকে পুশিন করবার চেষ্টা করা হয়েছে। তবে পরবর্তীতে বিজিবির প্রতিরোধ এবং সীমান্তবাসীর প্রতিরোধে সেটি কিন্তু আর সম্ভব হয়ে ওঠেনি। তবে আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে। তবে বিজিবি যেটি বলছে যে, এবং সীমান্তরক্ষী ছাড়াও সীমান্তের যে এলাকাবাসী রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, বেশ কিছু সময়ে যারা আসলে পুশিনের শিকার হয়েছিল, সুনয়লানে ছিল, তাদের কাছ থেকে যতটুকু তথ্য পেয়েছি তারা বলছেন যে সীমান্তের ওপারে বেশ কিছু সেন্টার রয়েছে যেখানে আসলে বাংলাদেশি অভিযোগে বেশ কিছু লোককে আটক করে রাখা হয়েছে, তাদেরকে হয়তো ধীরে ধীরে পুশিন করা হতে পারে। তাই বলে আসলে খুব সহসাই এই সমস্যা আসলে সীমান্তে কাটছে না, এমনটাই ধারণা করছে সীমান্তবাসী। শাকিল, এই ছিল আমার কাছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, লালমনিরহাট থেকে সীমান্ত পরিস্থিতির খবর আমরা জানছিলাম। হাম প্রসঙ্গ, সিলেটে গত 24 ঘন্টায় হাম উপসর্গে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। ওসমানী মেডিকেল কলেজ এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া 2 শিশু হলো শায়হান ও আহিয়ান। তাদের দুজনের বয়সই 1 বছরের নিচে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়ালো 76 জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে 261 রোগী। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট হারুনুর রশিদের জানাজা সম্পন্ন হয়েছে।
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ দলটির সিনিয়র নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। শনিবার নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়ায় দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে সাবেক এই চিফ হুইপের বয়স হয়েছিল 87 বছর। জানাজায় অংশ নিয়ে প্রবীণ এই রাজনীতিবিদের কর্মময় জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তার রাজনৈতিক সহকর্মী ও পরিবারের সদস্যরা। রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হয়েছে দেশের অন্যতম সিগনেচার রানিং ইভেন্ট তুরাগ অ্যাক্টিভ ঢাকা 25K-এর তৃতীয় আসর। ভোরের আলো ফোটার আগেই দেশি বিদেশি দৌড়বিদদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। রোড টু গ্লোরি প্রতিপাদ্যে এতে অংশ নেন 17টি দেশের প্রায় 3000 দৌড়বিদ। মূল 25 কিলোমিটার ছাড়াও প্রতিযোগিতায় ছিল 10 ও 3 কিলোমিটারের বিশেষ রেস। সুশৃঙ্খল এই আয়োজনে সন্তোষ প্রকাশ করেছেন রানাররা। আয়োজকদের মতে এই উদ্যোগ কেবল স্বাস্থ্য সচেতনতাই বাড়াবে না, বরং স্পোর্টস ট্যুরিজমের মাধ্যমে বিশ্বমঞ্চে তুলে ধরবে দেশের ইতিবাচক ভাবমূর্তি। শেষ করব আন্তর্জাতিক খবর জানিয়ে। প্রাথমিক চুক্তি নিয়ে আপাতত সুইজারল্যান্ডে বৈঠকে বসছে না যুক্তরাষ্ট্র ইরান। এদিকে দুই দেশের মধ্যে সমঝোতার স্মারক সই হওয়ার পর থেকে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে হরমুজ প্রণালী, যার ইতিবাচক প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারে। এরই মধ্যে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম কমে প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে $78.31। Good morning, everybody. Last night, 12.5 million barrels of oil went through the Strait of Hormuz. That is a high since the beginning of the conflict. আর এই ছিল দুপুর 1টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।